সোজা ফিজিক্সের আসল ম্যাজিকে প্রবেশ করব আমরা। একদম। আর এই সেশনে আমরা ধাপে ধাপে পুরো চ্যাপ্টারের একটা ম্যাপ তৈরি করে নেব। মানে প্রথমে আমরা দেখব তারের দৈর্ঘ্য ও বেদ কিভাবে রোধ তৈরি করে, যেটাকে আমরা রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক বলি। তারপর দেখব এমন কিছু অদ্ভুত পদার্থ যারা তাপমাত্রা বদলালে নিজেদের চরিত্র পুরো বদলে ফেলে, যেমন অর্ধপরিবাহী বা অতিপরিবাহী। আর সবশেষে শিখব একাধিক রোধকে সার্কিটে কিভাবে সাজাতে হয়, ওই শ্রেণী আর সমান্তরাল সমবায়। আর হ্যাঁ, আর যারা মাধ্যমিক 2027-এর জন্য প্রস্তুত হচ্ছ, মানে WBBSC বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী আমাদের আজকের এই ইনডেপথ ডিপ ডাইভ, আমরা একদম বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই কন্টেন্ট তৈরি করেছি। তাই খাতা পেন বা প্রিন্টেড নোটস কিন্তু সামনে রাখতেই হবে। টেলিগ্রাম লিঙ্ক আমাদের অ্যাবাউট সেকশন আর পিন্ট কমেন্টে দেওয়াই আছে। তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমেই যে প্রশ্নটা সামনে আসে সেটা হলো, একটি পরিবাহী রোধ আসলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই বিষয়টা নিয়ে আমি একটা জিনিস ভাবছিলাম। ধরো, আমরা যদি বিদ্যুতের প্রবাহকে একটা জলের পাইপের সাথে তুলনা করি। জলের পাইপ, হ্যাঁ, এটা বেশ ভালো উদাহরণ। মানে পাইপ যত লম্বা হবে, জলকে তত বেশি পথ পাড়ি দিতে হবে। মানে তার ঘর্ষণ বা বাধাও তত বাড়বে। আবার পাইপটা যদি খুব চওড়া হয়, তাহলে কিন্তু জল খুব সহজেই হুশ করে বেরিয়ে যেতে পারবে। তারের ক্ষেত্রেও কি ব্যাপারটা হুবহু একই রকম? জলের পাইপের এই উপমাটা দিয়ে কিন্তু খুব সহজেই ইলেকট্রনের প্রবাহ বোঝা যায়। বিজ্ঞানের ভাষায় আমরা যদি পদার্থের ভেতরের আণবিক স্তরে গিয়ে দেখি, তখন ব্যাপারটা পরিষ্কার হবে। মানে যখন কারেন্ট যায় আর কি। হ্যাঁ, ঠিক তাই। পরিবাহীর ভেতর দিয়ে যখন ইলেকট্রন ছুটে যায়, তখন তা ভেতরের পরমাণুগুলোর সাথে ধাক্কা খায়। আর এই ধাক্কাটাই হলো রোধ বা বাধা। ও আচ্ছা। এখন তার বা পরিবাহীর যত লম্বা হবে, ইলেকট্রনকে তত বেশি পথ পাড়ি দিতে হবে, আর স্বাভাবিকভাবেই ধাক্কা খাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে। তার মানে যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে পাইপের ওই চড়া দিকটা হুম, একই থাকে, তাহলে তারের দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। একদম। অর্থাৎ রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। সমীকরণের ভাষায় এটা হলো R প্রপোর্শনাল টু L। একদম সঠিক। আবার উল্টো দিকটা ভাবো, যদি পরিবাহীর দৈর্ঘ্য একই থাকে কিন্তু তারটাকে মোটা করা হয়। জলের পাইপের লজিক অনুযায়ী পাইপ মোটা হলে জলের যাওয়ার জন্য অনেক বেশি জায়গা পাওয়া যায়। হ্যাঁ, আর তারের ক্ষেত্রে? তারের ক্ষেত্রেও ইলেকট্রনগুলো যাওয়ার জন্য অনেক বেশি রাস্তা পাবে। তাই ধাক্কা খাওয়ার চান্স কমে যাবে, অর্থাৎ রোধ কমে যাবে। ঠিক, এই কারণেই পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। মানে তার যত মোটা হবে, রোধ তত কমে যাবে। একে আমরা লিখি R প্রপোর্শনাল টু 1/a। বুঝতে পেরেছি। এখন যোগের ভেদের সূত্র অনুযায়ী এই দুটো বিষয়কে একসাথে করলে দাঁড়ায় R প্রপোর্শনাল টু L/a। কিন্তু গাণিতিক সমীকরণ তৈরি করতে গেলে এই সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান চিহ্ন আনতে হয়, যার জন্য একটা ধ্রুবক বা কনস্ট্যান্টের প্রয়োজন। দাঁড়া, এই ধ্রুবকটাই কি সেই রোধাঙ্ক বা রেজিস্টিভিটি? ঠিক ধরেছ। আমি যদি উপমাটা আরেকটু টানি, দুটো পাইপের দৈর্ঘ্য আর চড়া একদম এক হতে পারে, কিন্তু একটা পাইপের ভেতরটা মসৃণ আর আরেকটা পাইপের ভেতরটা অ্যাব্রোখেবড়ো বা মরচে পড়া হতে পারে। এই যে পাইপের নিজস্ব উপাদানের একটা ধর্ম, রোধাঙ্ক কি সেরকমই কিছু? দারুণ একটা পয়েন্ট তুলেছ। ঠিক এই পয়েন্টটাই আমি খুঁজছিলাম। সমীকরণটা দাঁড়ায় R ইকুয়াল টু রো ইন্টু L/a। ওই গ্রিক অক্ষর রো, তাই তো? হ্যাঁ, এই যে গ্রিক অক্ষর রো, এটাই হলো ওই পরিবাহীর উপাদানের নিজস্ব রোধাঙ্ক। তার লম্বা না ব্যাটে, মোটা না সরু, তার ওপর কিন্তু রোধাঙ্ক নির্ভর করে না। আচ্ছা, মানে তামার তার লম্বা হলেও যা রোধাঙ্ক হবে, ছোট হলেও তাই হবে। একদম। কিন্তু তামা পাল্টে লোহার তার নিলে রোধাঙ্ক বদলে যাবে। অর্থাৎ রোধাঙ্ক হল কোনো পদার্থের এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা সিগনেচার। বুঝতে পেরেছি। তার মানে রোধাঙ্ক পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। আচ্ছা, এর সংজ্ঞা আর এককটা কিভাবে হিসেব করা যায়? খুব সহজ। সমীকরণে যদি দৈর্ঘ্য বা এল এর মান 1 হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এ এর মান 1 হয়, তাহলে R ইকুয়াল টু রো হয়ে যায়। ও আচ্ছা। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকেই ওই পদার্থের রোধাঙ্ক বলা হয়। আর এককের ক্ষেত্রে সমীকরণটা একটু সাজিয়ে নিলে পাই রো ইকুয়াল টু RA/L। হ্যাঁ, মানে এসআই পদ্ধতিতে রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক বর্গমিটার আর দৈর্ঘ্যের একক হল মিটার। তাহলে কাটাকুটি করলে কি দাঁড়ায়?
ওপরে থাকছে ওহম ইন্টু বর্গমিটার আর নিচে থাকছে মিটার। একটা মিটার কেটে গেলে রোধাঙ্কের এসআই একক দাঁড়ায় ওহম মিটার। ঠিক তাই। আর ব্যবহারিক ক্ষেত্রে আমরা অনেক সময় ওহম সেন্টিমিটার ব্যবহার করি। একটা তথ্য দিয়ে রাখি, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক হল 1.68 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। এই মানটার আসলে তাৎপর্য কি? এর মানে হল 20 ডিগ্রি উষ্ণতায় 1 সেমি দীর্ঘ এবং 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের তামার ব্লকের 2 বিপরীত পৃষ্ঠের রোধ ঠিক ওই মানটাই হবে। আচ্ছা, সাথে রোধাঙ্কের মাত্রীয় সংকেতটাও মনে রাখা জরুরি, যা হল ml³ T⁻³ I⁻²। তাহলে এই অংশের একটা ছোট্ট রিক্যাপ করে নেওয়া যাক। প্রথমে আমরা জলের পাইপের উপমা দিয়ে দেখলাম রোধ কিভাবে দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়। হ্যাঁ, সেখান থেকে ইলেকট্রনের ধাক্কা খাওয়ার কনসেপ্ট বুঝলাম। এরপর এই দুটো মিলিয়ে সমীকরণ এলো R = ρ × L/A, যেখানে রো বা রোধাঙ্ক হল পদার্থের নিজস্ব একটা ধর্ম। আর গাণিতিক লজিক ব্যবহার করে দেখলাম এর এসআই একক হল ওহম মিটার। চমৎকার। এরপর আমরা পরবর্তী ধাপে যাব। তবে তার আগে লার্নিংটা কতটা সলিড হলো সেটা যাচাই করার পালা। যারা এতক্ষণ মন দিয়ে শুনছেন তাদের জন্য এবার একটা ছোট্ট ব্রেন টেস্ট। 3টি প্রশ্ন থাকছে, যাদের উত্তর কমেন্ট সেকশনে জানাতে হবে। প্রশ্নগুলো বলে ফেলো। প্রথম প্রশ্ন, একটি নির্দিষ্ট উপাদানের তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, রোধাঙ্কের এসআই এককটি কিভাবে নির্ণয় করা হয়? আর তৃতীয় প্রশ্ন, তামার নির্দিষ্ট রোধাঙ্কের মান বলতে আসলে কি বোঝায়? শিক্ষার্থীরা যেন অবশ্যই কমেন্টে এই উত্তরগুলো লিখে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করে নেয়। এবার আমরা এই কনসেপ্টের ঠিক বিপরীত একটা ধারণায় যাব। বিপরীত ধারণা মানে, এতক্ষণ তো আমরা পড়লাম রোধ কিভাবে বিদ্যুৎকে বাধা দেয়, কিন্তু সবসময় কি বাধার দিকটাই দেখতে হবে? সেটাই তো কথা। মানে, এমন কোনো পরিমাপ কি নেই যা বোঝাবে বিদ্যুৎ কতটা সহজে যেতে পারছে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সার্কিট ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে সমান্তরাল সমবায়ে বারবার রোধ বা বাধা দিয়ে হিসাব করার চেয়ে কতটা সহজে কারেন্ট যেতে পারছে সেটা দিয়ে হিসাব করাটা অনেক সোজা হয়ে যায়। আচ্ছা, রোধ বা রেজিস্ট্যান্স এর ঠিক বিপরীত ধারণাই হল পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স। কোনো পরিবাহীর রোধ যদি R হয় তবে তার পরিবাহিতা হবে K = 1/R। তাহলে এদের এককগুলো নিশ্চয়ই উল্টে যাবে। রোধের একক হলো ওহম, তাহলে পরিবাহিতার একক কি স্পেলিং উল্টে মোহ হবে? একদম ঠিক ধরেছ। বানানটা উল্টে মোহ লেখা হয়। তবে আধুনিক এসআই পদ্ধতিতে এর আরেকটা খুব সুন্দর ও অফিশিয়াল নাম আছে, কি নাম সেটা? সিমেন্স, যাকে ক্যাপিটাল S দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, রোধের উল্টো যদি পরিবাহিতা হয় তাহলে রোধাঙ্কের উল্টোটাও নিশ্চয়ই কিছু একটা হবে। হ্যাঁ, লজিকটা তো তাই বলে। রোধাঙ্ক পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, যেটা ঠিক করে সে কতটা বাধা দেবে। তাহলে পদার্থ কতটা সহজে কারেন্ট যেতে দেবে সেটারও একটা নিজস্ব পরিমাপ থাকা উচিত। ঠিক এই লজিক থেকেই আসে পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। একে গ্রিক অক্ষর সিগমা দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সিগমা = 1/ρ। মানে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকেই তার পরিবাহিতাঙ্ক বলে। একদম। তাহলে এর এককটাও রোধাঙ্কের এককের উল্টো হবে। একটু আগেই আমরা দেখলাম রোধাঙ্কের এসআই একক ছিল ওহম মিটার, তাহলে পরিবাহিতাঙ্কের একক হবে মোহ মিটার ইনভার্স অথবা সিমেন্স মিটার ইনভার্স। হ্যাঁ, আর মাত্রীয় সংকেতটাও রোধাঙ্কের মাত্রাকে উল্টে দিলেই পাওয়া যাবে। গাণিতিকভাবে পুরো বিষয়টাই আয়নার প্রতিবিম্বের মতো। চলো এই টপিকের রিক্যাপটা করে ফেলি। আমরা দেখলাম সবসময় বাধার দিকটা না দেখে প্রবাহের সুবিধার দিকটাও মাপা যায়। রোধের অনন্যক বা বিপরীত রাশি হল পরিবাহিতা, যার একক মোহ বা সিমেন্স। বিষয়টা অত্যন্ত পরিষ্কার। দেখা যাক এই কনসেপ্টটা কতটা ক্লিয়ার হলো। কমেন্টে এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে ফেলুন শ্রোতারা। প্রথম প্রশ্ন, পরিবাহিতাঙ্কের এসআই একক কি? দ্বিতীয় প্রশ্ন, পরিবাহিতা ও রোধের মধ্যে গাণিতিক সম্পর্কটি কি? আর তৃতীয় প্রশ্ন, রোধাঙ্কের মাত্রীয় সংকেত জানা থাকলে কিভাবে পরিবাহিতাঙ্কের মাত্রা বের করা সম্ভব? এতক্ষণ তো আমরা পদার্থের ভেতরের গুণাগুণের খাতা কলমের হিসাব দেখলাম,
কিন্তু এই রোধাঙ্ক বা ভেতরের মসৃণতার ওপর ভিত্তি করে প্রকৃতি আসলে পদার্থগুলোকে কিভাবে সাজিয়েছে এবার আমরা সেটা দেখব। হ্যাঁ, মানে মূলত তো 4টে ভাগে পদার্থের শ্রেণীবিভাগ করা যায়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। এটা খুব ইন্টারেস্টিং। আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো দেখি বাড়ির ওয়্যারিংয়ে তামার তার ব্যবহার করা হয়, আবার রবার কারেন্ট আটকে দেয়। এই ভাগগুলো কি আণবিক স্তরের গঠনের সাথেই যুক্ত? পুরোপুরি। চলো প্রথম ভাগটা দেখি। প্রথমটি হল পরিবাহী বা গুড কন্ডাক্টর। এদের রোধাঙ্ক খুব কম, মাত্র 10⁻⁻8 থেকে 10⁻⁻6 ওহম মিটারের মধ্যে। আচ্ছা। আণবিক স্তরে দেখলে পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনস থাকে। ব্যাটারি জুড়লেই এরা এক ধাক্কায় দৌড়াতে শুরু করে। আর ধাতুগুলোর মধ্যে তো রুপোর রোধাঙ্ক সবচেয়ে কম। একদম তাই, রূপো সেরা পরিবাহী। কিন্তু দামের কথা ভেবে আমরা তামা বা অ্যালুমিনিয়াম বেশি ব্যবহার করি। আর হিটারের ভেতরে যে নাইক্রোমের তার থাকে, ওটা একটা সংকর ধাতু, নিকেল, ক্রোমিয়াম এবং লোহার মিশ্রণ। এর রোধাঙ্ক সাধারণ তামার চেয়ে বেশি, তাই কারেন্ট গেলে বাধা পেয়ে প্রচুর তাপ তৈরি করে, যা আমাদের দরকার। এরপর আসি দ্বিতীয় ভাগে, অন্তরক বা ইনসুলেটর, মানে কাঠ, প্লাস্টিক বা রাবার। এরা তো কারেন্ট একেবারেই যেতে দেয় না। ঠিক বলেছ, এদের রোধাঙ্ক অকল্পনীয় রকমের বেশি, প্রায় 10⁻10 থেকে 10⁻17 ওহম মিটার। এত বেশি? হ্যাঁ, কারণ এদের ভেতরে কোনো মুক্ত ইলেকট্রন নেই। সব ইলেকট্রন পরমাণুর সাথে শক্ত করে বাঁধা। পরিবাহী তারের উপর পলিথিনের আবরণ বা ফিউজ তারের হোল্ডারে চীনামাটির ব্যবহার সবই এই অন্তরক পদার্থের গুণ, যা আমাদের ইলেকট্রিক শক থেকে বাঁচায়। দারুণ। মানে পরিবাহী বিদ্যুৎ নিয়ে যায় আর অন্তরক আমাদের বিদ্যুতের হাত থেকে বাঁচায়। কিন্তু তৃতীয় ভাগটা কি? তৃতীয় ভাগটা হল বিজ্ঞানের এক অদ্ভুত ম্যাজিক, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এদের রোধাঙ্ক পরিবাহীর চেয়ে বেশি, কিন্তু অন্তরকের চেয়ে কম, 10⁻⁻5 থেকে 10⁻⁻2 ওহম মিটারের কাছাকাছি। জার্মেনিয়াম এবং সিলিকন হলো এর সেরা উদাহরণ, তাই তো? একদম। দাঁড়াও। সাধারণ পরিবাহীকে গরম করলে তো তার ভেতরের অণুগুলো বেশি কাঁপতে থাকে, ফলে ইলেকট্রনদের যেতে বেশি ধাক্কা লাগে, অর্থাৎ রোধ বাড়ে। সিলিকন বা অর্ধপরিবাহীর ক্ষেত্রেও কি ব্যাপারটা একই? এখানেই আসল চমক। সাধারণ ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে এদের রোধাঙ্ক অদ্ভুতভাবে হ্রাস পায়। উল্টোটা কেন হবে? এর ভেতরের বিজ্ঞানটা কি? আণবিক স্তরে দেখলে খুব কম তাপমাত্রায় সিলিকনের পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে শক্ত হয়ে বসে থাকে। কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এরা তখন পুরোপুরি অন্তরকের মতো আচরণ করে। আচ্ছা। কিন্তু যেই তাপমাত্রা বাড়ানো হয়, সেই তাপশক্তি ওই বন্ধনগুলোকে ভেঙে দেয়, আর বন্ধন ভাঙলেই ভেতর থেকে প্রচুর মুক্ত ইলেকট্রন বেরিয়ে আসে। তাপমাত্রা যত বাড়ে তত বেশি বন্ধন ভাঙে আর তত বেশি কারেন্ট যাওয়ার রাস্তা তৈরি হয়, তাই রোধাঙ্ক হু হু করে কমে যায়। অসাধারণ। বইয়ের লেখচিত্রটা যদি আমরা চোখ বন্ধ করে ভাবি, দেখব তাপমাত্রা যত ডান দিকে বাড়ছে, অর্ধপরিবাহীর রোধের গ্রাফটা ঠিক যেন পাহাড় থেকে দ্রুত নিচের দিকে নামছে। একদম ঠিক ভিজুয়ালাইজ করেছ। ডায়োড, ট্রানজিস্টর বা আমাদের খুব পরিচিত এলইডি তৈরিতে এদের বিশাল ভূমিকা আছে। এবার আসি চতুর্থ এবং সবচেয়ে অভাবনীয় ভাগে, অতি পরিবাহী বা সুপারকন্ডাক্টর। উষ্ণতা কমানোর সাথে সাথে ধাতুর রোধাঙ্ক কমে, এটা আমরা জানি, কিন্তু অতি পরিবাহী কি স্পেশাল কিছু করে? একটা নির্দিষ্ট সীমার নিচে নামাতে থাকলে একটা পয়েন্টে এসে রোধাঙ্ক একেবারে শূন্য হয়ে যায়। যে নির্দিষ্ট উষ্ণতায় এটা ঘটে তাকে বলে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। শূন্য? মানে কারেন্ট যাওয়ার পথে কোনো বাধাই থাকবে না? একবার কারেন্ট গেলে তা কি চিরকাল ঘুরতে থাকবে? ঠিক তাই, কোনো শক্তির অপচয় ছাড়াই কারেন্ট বছরের পর বছর চলতে পারে। পারদ 4.2 ক্যালভিন উষ্ণতায়, সীসা 7 ক্যালভিনে এবং নিওবিয়াম নাইট্রাইড 16 ক্যালভিন উষ্ণতায় অতি পরিবাহী হয়ে যায়। ভাবাই যায় না। গ্রাফের কথা ভাবলে যেন সমতলে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ফাঁদ দরজা বা ট্র্যাপডোর দিয়ে রোধাঙ্ক একদম শূন্যের ঘরে পড়ে গেল।
বাস্তবে ম্যাগলেভ ট্রেন বা হাসপাতালের বিশাল এমআরআই মেশিনে এই সুপারকন্ডাক্টর ব্যবহার করে ভয়ঙ্কর শক্তিশালী চুম্বক তৈরি করা হয়। এই 4টে পদার্থের ধারণা তো পুরো থ্রিলার সিনেমার মতো। একটু রিক্যাপ করিনি। পরিবাহীর ভেতরে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে বলে রোধাঙ্ক খুব কম, তাই তামা কারেন্ট টানে। হ্যাঁ, অন্তরক বা প্লাস্টিকের ভেতরের ইলেকট্রনগুলো তালাবন্ধ, তাই এরা কারেন্ট আটকায়। অর্ধপরিবাহী যেমন সিলিকনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ভেতরের বন্ড ভেঙে ইলেকট্রন বেরিয়ে আসে, তাই এদের রোধাঙ্ক কমে যায়। আর অতিপরিবাহী হল তারা যারা সংকট উষ্ণতায় পৌঁছালে ম্যাজিকের মতো রোধাঙ্ক একেবারে শূন্য করে ফেলে। এই আণবিক স্তরের ব্যাখ্যাটাই আসল। তাহলে শ্রোতাদের জন্য এবার এই অংশের 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে কোন সংকর ধাতু ব্যবহার করা হয় এবং কেন? দ্বিতীয় প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পাওয়ার আণবিক কারণটি কি? তৃতীয় প্রশ্ন, অতিপরিবাহীর সংকট উষ্ণতা বলতে কি বোঝায় এবং বাস্তবে এর একটা প্রয়োগ কোথায় দেখা যায়? সবাই নিজেদের উত্তরগুলো কমেন্টে লিখে জানাক, তবেই বোঝা যাবে কনসেপ্ট কতটা গভীরে পৌঁছালো। থিওরি তো আমরা খুব ভালোভাবে বুঝলাম, কিন্তু পদার্থবিদ্যায় গাণিতিক প্রয়োগ ছাড়া কি শেখা সম্পূর্ণ হয়? সত্যি বলতে পরীক্ষার হলে এই অঙ্কের অংশটা নিয়েই শিক্ষার্থীদের একটু সংশয় থাকে। থিওরি মনে থাকে, কিন্তু পরীক্ষক যদি একটু ঘুরিয়ে অঙ্ক দেন তখন কিভাবে সামলাবে? ভয় পাওয়ার কিছু নেই। গাণিতিক সূত্রে পেছনে লজিকটা বুঝতে হবে। ধরো একটা পদার্থের রোধাঙ্ক বা রো দেওয়া আছে 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। আচ্ছা, সেই তারের রোধ বা আর বলা আছে 1 ওহম। কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরাসরি না দিয়ে তারের ব্যাস অর্থাৎ ডি বলা আছে 0.3 সেমি। এখন প্রশ্ন হলো তারটির দৈর্ঘ্য বা এল কত? আচ্ছা, আমাদের হাতে আর আছে, রো আছে আর ব্যাস আছে। কিন্তু আমাদের সমীকরণ r = রো × L/A তে তো ব্যাস নেই, সেখানে ক্ষেত্রফল বা এ আছে। এখানেই তো আসল ট্রিক। একদম। অঙ্কের আসল ট্রিকটা হলো সরাসরি ক্ষেত্রফল দেওয়া নেই। আমরা জানি তারের মুখটা একটা বৃত্তের মতো, তাই ব্যাসকে অর্ধেক করে ব্যাসার্ধ বের করে নিলেই বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো πr²। ঠিক, যেহেতু ব্যাসার্ধ আর মানে ব্যাস ডি এর অর্ধেক, তাই সূত্রটাকে আমরা সরাসরি a = πd²/4 লিখতে পারি। লজিকটা একদম পরিষ্কার। তার মানে আমাকে আগে ব্যাস থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, তারপর সেই মানটা মূল সমীকরণে বসাতে হবে। একদম। সমীকরণটা একটু সাজিয়ে নিলে কেমন হয়? r = রো × L/A থেকে আমরা লিখতে পারি L = RA/ρ। একদম সঠিক। এবার শুধু এর জায়গায় πd²/4 বসিয়ে দিতে হবে। এরপর আর, রো আর ডি এর মানগুলো বসিয়ে সাধারণভাবে গুণ ভাগ করলেই উত্তর বেরিয়ে আসবে ৭৮৫০ সেমি। আর মিটারে আনলে ৭৮.৫ মিটার। অঙ্কের বড় বড় সংখ্যা দেখে ভয় পেলে চলবে না, স্টেপ বাই স্টেপ লজিকটা বুঝতে হবে। খাতা পেন রেডি তো সবার? চলো এই অঙ্কের লজিক থেকে দুটো প্রশ্ন করে ফেলি। প্রথম প্রশ্ন, একটি তারের ব্যাস দেওয়া থাকলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার গাণিতিক লজিক বা সূত্রটি কি? দ্বিতীয় প্রশ্ন, রোধ, রোধাঙ্ক ও ক্ষেত্রফল জানা থাকলে তারের দৈর্ঘ্য বের করার জন্য সমীকরণটিকে কিভাবে সাজিয়ে লিখতে হবে। তো শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। ব্যাপারটা আসলে কি? মানে ধরো যখন একাধিক রোধ পরপর এমনভাবে যুক্ত থাকে যে একটার শেষ প্রান্ত অন্যটার প্রথম প্রান্তের সাথে একেবারে জোড়া লাগানো থাকে, তখন তাকে শ্রেণী সমবায় বলে। আচ্ছা, ঠিক চেনের মতো। যদি সার্কিট বা বর্তনীর ছবিটার কথা ভাবি, ধরা যাক 3টে রোধ আছে, R1, R2 এবং R3। এরা একটার পর একটা যুক্ত। একদম ঠিক। দাঁড়াও, এখানে একটা খটকা লাগছে কিন্তু আমার। পরপর যুক্ত থাকার মানে হলো কারেন্ট যাওয়ার জন্য রাস্তা তো একটাই। হ্যাঁ, একটাই রাস্তা। তাহলে তড়িৎ প্রবাহ যখন প্রথম রোধের ভেতর দিয়ে জোর করে যাচ্ছে, সেখানে তো সে কিছুটা বাধা পাচ্ছে। তারপর দ্বিতীয় আর তৃতীয়টায় যাওয়ার সময় কারেন্ট কি ধাক্কা খেয়ে একটু কমে যাওয়া উচিত নয়? সবকটার মধ্যে দিয়ে একই কারেন্ট কিভাবে যেতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। এইখানেই আসল জিনিসটা।
মানে বেশিরভাগ শিক্ষার্থীর কনসেপ্টে ঠিক এখানেই ভুলটা থাকে। তাই নাকি? হ্যাঁ, কারেন্ট জিনিসটা কিন্তু কোনো শক্তি নয় যে বাধা পেয়ে ফুরিয়ে যাবে। কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহের হার, মানে প্রতি সেকেন্ডে কটি ইলেকট্রন ওই তারের কোনো একটা বিন্দু অতিক্রম করছে। ও আচ্ছা, মানে যেহেতু রাস্তা একটাই, তাই মাঝখানে কোনো ইলেকট্রন হারিয়ে যেতে পারে না বা নতুন করে জন্মাতেও পারে না। ঠিক জলের পাইপের মতো, এক মুখ দিয়ে প্রতি সেকেন্ডে যতটা জল ঢুকবে, অন্য মুখ দিয়ে ঠিক ততটাই বেরোবে। তাই এই সমবায়ে যুক্ত প্রতিটি রোধের মধ্য দিয়ে একদম একই তড়িৎ প্রবাহ বা কারেন্ট চায়। আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে মূল বর্তনীর কারেন্ট যদি আই হয়, তাহলে ওই R1, R2, R3 সবকটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্টই যাবে। একদম। কিন্তু কারেন্ট সেম থাকলেও শক্তি বা এনার্জির তো একটা পরিবর্তন হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, আর ওই জায়গাটাতেই আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। তড়িৎ প্রবাহ এক থাকলেও প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ বা ভোল্টেজ কিন্তু আলাদা হয়। কারণ বিভব প্রভেদ মানে হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধানকে নিয়ে যেতে কতটা কাজ করতে হচ্ছে। ঠিক ধরেছ। যেহেতু রোধগুলোর মান আলাদা, তাই বাধা টপকাতে আলাদা আলাদা পরিমাণ কাজ করতে হয়। ধরো এ বিন্দু থেকে R1 শুরু হয়ে বিতে শেষ হলো, বি থেকে R2 শুরু হয়ে সিতে শেষ হলো। আর সি থেকে R3 শুরু হয়ে ডিতে শেষ হলো। হ্যাঁ, তো ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভোল্টেজ সমান কারেন্ট গুণিতক রোধ, মানে V = IR। তাহলে প্রথম রোধের বিভব প্রভেদ হবে VA - VB সমান I × R1। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে VB - VC সমান I × R2, আর তৃতীয়টার জন্য VC - VD সমান I × R3। এবার মজার ব্যাপারটা দেখো, এই তিনটে সমীকরণ যদি আমরা যোগ করে দিই, তাহলে বাঁদিকের VB আর VC গুলো তো প্লাস মাইনাসে কেটে যায়। আরে হ্যাঁ, তো পড়ে থাকে VA - VD সমান I ব্র্যাকেটের ভেতর R1 + R2 + R3। তার মানে বর্তনীর মোট বিভব প্রভেদ হল প্রতিটি রোধের আলাদা বিভব প্রভেদের যোগফলের সমান। আর এই সমীকরণটা থেকেই তো আমরা ওই তুল্য রোধের ধারণাটা পাই। ঠিক। এই তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি? একটা বাস্তব উদাহরণ দিলে সবার বুঝতে সুবিধা হবে। ভাবো তো, একটা হাইওয়ের ওপর পরপর তিনটে ছোট ছোট টোল প্লাজা আছে। গাড়িগুলোকে 3বার দাঁড়াতে হয়, 3বার টোল দিতে হয়। এতে হাইওয়েতে যে জ্যামটা তৈরি হয়, সেটা হলো আমাদের শ্রেণী সমবায়ের 3টে রোধ। আচ্ছা। এবার সরকার ঠিক করল ওই 3টে ছোট টোল প্লাজা ভেঙে দিয়ে হাইওয়ের এক জায়গায় একটাই বড় মেগা টোল প্লাজা বানাবে। এই মেগা টোল প্লাজা একাই যদি ওই 3টে টোল প্লাজার সমান জ্যাম তৈরি করে আর সমান টোল আদায় করে। ও, বুঝতে পারছি। তাহলে ওই একটা টোল প্লাজাকে আগের তিনটে তুল্য বলা হবে? একদম। মানে কোনো বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে যদি এমন একটিমাত্র রোধ ব্যবহার করা হয় যাতে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ একই থাকে, তবে তাকে তুল্য রোধ বলে। তাহলে শ্রেণী সমবায়ে এই তুল্যরোধকে যদি RS ধরি, আমরা আগেই পেয়েছি VA - VD সমান I × R1 + R2 + R3। এবার ওই 3টে রোধ সরিয়ে একটাই তুল্য রোধ বসালে ওহমের সূত্র অনুযায়ী পাব VA - VD সমান I × RS। আর এই দুটো সমীকরণ তুলনা করলেই ফর্মুলাটা বেরিয়ে আসে, RS সমান R1 + R2 + R3। তার মানে তুল্য রোধের মান মূল রোধগুলোর যোগফলের সমান। এটা যেন একটাই জলের পাইপ যার মাঝে 3টে ফিল্টার পরপর লাগানো আছে। হ্যাঁ, জলের প্রবাহ তো একটাই রাস্তা দিয়ে যাবে, তাই প্রতিটি ফিল্টারে জলের পরিমাণ একই থাকবে। কিন্তু প্রতিটি ফিল্টারে জলের চাপ বা ভোল্টেজ ড্রপ আলাদা হবে। আর এখানে আমাদের ওই প্রথম প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। যদি একটা ফিল্টার জ্যাম হয়ে যায়, পুরো জলের ফ্লো বন্ধ হয়ে যাবে। আর এই কারণেই দীপাবলির টুনি বাল্বগুলো একটা ফিউজ হলে পুরো লাইন নিভে যায়। কারণ কারেন্ট যাওয়ার একটাই মাত্র যে রাস্তা ছিল সেটা ভেঙে যায় বা ব্রেক হয়ে যায়। কি চমৎকারভাবে বিজ্ঞানটা বাস্তব জীবনের সাথে মিলে গেল। তাহলে প্রথম টপিকটা আমরা একবার চট করে রিক্যাপ করে নিই সবার জন্য। হ্যাঁ, প্রথমে আমরা পড়লাম শ্রেণী সমবায়। এখানে রোধগুলো পরপর যুক্ত থাকে। তারপর দেখলাম এই সমবায়ে কারেন্ট এক থাকে, কিন্তু ভোল্টেজ ভাগ হয়ে যায়। আর সবশেষে তুল্য রোধের ফর্মুলাটা পেলাম RS সমান R1 + R2 + R3। এবার এই আলোচনা থেকে কমেন্টে উত্তর দেওয়ার জন্য দুটো কনসেপচুয়াল প্রশ্ন থাকছে। প্রশ্ন 1, শ্রেণী সমবায়ে কোন রাশিটি সব রোধের জন্য একই থাকে, তড়িৎ প্রবাহ না বিভব প্রভেদ? আর প্রশ্ন 2, তুল্য রোধের মান কি মূল বর্তনীর রোধগুলির মানের চেয়ে বেশি হয় না কম হয়? সবাই কমেন্টে উত্তর জানাবে। এবার আমরা দ্বিতীয় কনসেপ্টে যাব।
আচ্ছা, সিরিজ সার্কিট যদি এতই ভঙ্গুর হয় যে একটা লাইন কাটলে সব বাল্ব নিভে যায়, তাহলে আমাদের বাড়ির ইলেকট্রিক লাইন কিভাবে বাঁচে? বাড়িতে পাখা বন্ধ করলে তো আলো নেভে না। তার মানে কারেন্ট যাওয়ার ট্রাফিক সিস্টেমটা বাড়িতে নিশ্চয়ই অন্যরকম করা থাকে, আর এখানেই আসে রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। এখানে একাধিক রোধ এমনভাবে যুক্ত থাকে যে তাদের সবার এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে। মানে ছবিটার কথা ভাবলে, ধরো এ আর বি দুটো নির্দিষ্ট বিন্দু, R1, R2 এবং R3 তিনটে রোধেরই শুরুর প্রান্ত এ বিন্দুতে আর শেষের প্রান্ত বি বিন্দুতে জোড়া লাগানো। আচ্ছা, যেহেতু সবকটা রোধ একই দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে যুক্ত, তার মানে এদের সবার দুই প্রান্তের বিভব প্রভেদ বা ভোল্টেজ ড্রপটা একই হবে। এটাই এই সমবায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের দুই প্রান্তের ভোল্টেজ একদম একই থাকে। কিন্তু মূল কারেন্ট যখন ব্যাটারি থেকে বেরিয়ে এ বিন্দুতে পৌঁছায় তখন সে তিনটে আলাদা রাস্তা দেখতে পায়, তাই কারেন্ট তিন ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, মানে রোধের মান অনুযায়ী কারেন্ট ভাগ হয়ে আলাদা রাস্তা দিয়ে যায়। যেখানে রোধ বেশি সেখান দিয়ে কম কারেন্ট যাবে, আর যেখানে বাধা কম সেখান দিয়ে বেশি কারেন্ট যাবে। তাহলে মোট কারেন্ট I সমান I1 প্লাস I2 প্লাস I3। এবার আবার সেই ওহমের সূত্র বসালে প্রথম রোধের ক্ষেত্রে I1 সমান V/R1, দ্বিতীয়টার ক্ষেত্রে I2 সমান V/R2, আর তৃতীয়টার ক্ষেত্রে I3 সমান V/R3। তাহলে মোট কারেন্ট দাঁড়ায় I সমান V কমন নিয়ে ব্র্যাকেটের ভেতর 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার আবার সেই তুল্য রোধের কনসেপ্ট। এই তিনটে রোধ সরিয়ে এ আর বি বিন্দুর মাঝে যদি একটাই তুল্য রোধ RP বসাই, তাহলে ফর্মুলা হবে I সমান V/RP। এবার এই দুটো সমীকরণ তুলনা করলেই তো মূল সূত্রটা পেয়ে যাচ্ছি আমরা। 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। একদম, এটাই সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বের করার সূত্র। কিন্তু এখানে একটা খুব মজার প্যারাডক্স আছে। হ্যাঁ, আমারও একটা বিষয় ভেবে অবাক লাগছে। আমরা তো সার্কিটে নতুন নতুন রোধ বা বাধা যোগ করছি, অথচ তুল্য রোধের মানটা কমে যাচ্ছে। ঠিক বলেছ। ভগ্নাংশের যোগের কারণে আরপি এর মান তো যে কোনো একটা রোধের চেয়েও ছোট হয়ে যাবে। আমরা বাধা বাড়াচ্ছি অথচ বাধা কমে যাচ্ছে, এটা কেমন লজিক? এর পেছনে দারুণ ফিজিক্স আছে। একটা সুপারমার্কেটের কথা ভাবা যাক। বিল দেওয়ার জন্য মাত্র একটাই কাউন্টার খোলা আছে, সেখানে প্রচুর ভিড়, অর্থাৎ রেজিস্ট্যান্স খুব বেশি। আচ্ছা, এবার সুপারমার্কেট কর্তৃপক্ষ আরও দুটো নতুন কাউন্টার খুলে দিল। নতুন কাউন্টারগুলোতেও ক্যাশিয়ার হয়তো একটু ধীরে কাজ করে, নিজস্ব কিছু রেজিস্ট্যান্স আছে, কিন্তু ওভারঅল কাস্টমার্সদের জন্য তো এখন বিল দেওয়ার রাস্তা তিনটে হয়ে গেল। ও আচ্ছা, ফলে ভিড় বা জ্যাম আগের চেয়ে অনেক কমে গেল। সমান্তরাল সমবায়ে ঠিক এটাই হয়। নতুন রোধ যোগ করা মানে আসলে কারেন্ট যাওয়ার জন্য নতুন শাখা খুলে দেওয়া। ঠিক, রাস্তা বেড়ে যাওয়ার ফলে কারেন্টের ফ্লো বেড়ে যায়, মানে মোট রোধ বা তুল্য রোধ কমে যায়। ভারী চমৎকার একটা লজিক। এটা যেন একটা বড় নদী যেটা একটা জায়গায় এসে তিনটে শাখায় ভাগ হয়ে গেল, আবার বেশ কিছুটা দূরে গিয়ে শাখাগুলো এক জায়গায় মিলে একটাই নদী হয়ে গেল। হ্যাঁ, নদীর জলের মোট পরিমাণ বা কারেন্ট তিনটে শাখায় ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু নদীর দুই প্রান্তের উচ্চতার পার্থক্য বা ভোল্টেজ সেটা একই থাকছে। আর ঠিক এই লজিকটাতেই আমাদের বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং করা হয়। বাড়ির পাখা, আলো, টিভি সব যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। মানে সব যন্ত্রপাতি মেইন লাইনের সম্পূর্ণ ভোল্টেজ বা 220 ভোল্টেজটাই সমানভাবে পায়। কারেন্ট যার যার প্রয়োজন অনুযায়ী ভাগ হয়ে যায়। আর যেহেতু রাস্তা আলাদা, তাই একটা সুইচ অফ করে রাস্তা বন্ধ করে দিলেও অন্যগুলো খোলা থাকে। তাই একটা যন্ত্র বন্ধ করলেও অন্যগুলো দিব্যি চলতে থাকে। ওই যে পাঠ্য বইয়ের হাতে কলমে পরীক্ষাটা আছে, দুটো বাল্ব সমান্তরাল সমবায়ে যুক্ত করলে অনেক বেশি উজ্জ্বলভাবে জ্বলে। তার কারণ তো একটাই, প্রতিটা বাল্ব ব্যাটারির পুরো ভোল্টেজটাই পায়, কেউ কারো ভোল্টেজ ড্রপ কেড়ে নেয় না, ফলে সর্বোচ্চ ক্ষমতায় জ্বলতে পারে। তাহলে এই দ্বিতীয় টপিকটাও চট করে রিভিশন হয়ে যাক। প্রথমে কি পড়লাম? সমান্তরাল সমবায়। এখানে রোধগুলো দুটো নির্দিষ্ট বিন্দুর মাঝে যুক্ত থাকে। তারপর দেখলাম এই সমবায়ে ভোল্টেজ একই থাকে কিন্তু কারেন্ট ভাগ হয়ে যায়, আর নতুন রাস্তা তৈরি হয় বলে মোট রোধ কমে যায়।
আর সবশেষে ফর্মুলাটা পেলাম 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এবার কমেন্টে উত্তর দেওয়ার জন্য দুটো প্রশ্ন। প্রশ্ন 1, সমান্তরাল সমবায়ে কোন রাশিটি স্থির থাকে, তড়িৎ প্রবাহ না বিভব প্রভেদ? আর প্রশ্ন 2, বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং কোন সমবায়ে করা হয় এবং কেন? সবাই কিন্তু উত্তরগুলো কমেন্টে জানাবে। এতক্ষণ আমরা সূত্রগুলো কিভাবে আসে সেটা দেখলাম। এবার এই সূত্রগুলোর কিছু বিশেষ প্রয়োগ আর গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করা যাক। অঙ্কের নাম শুনলেই অনেকের ভয় লাগে, কিন্তু ফিজিক্সটা ক্লিয়ার থাকলে তড়িতের অঙ্ক জলের মতো সোজা। একদম। ধরা যাক আমাদের কাছে n সংখ্যক রোধ আছে, আর প্রতিটি রোধের মান সমান, মানে সবার মান আর। তাহলে শ্রেণী সমবায় তুল্যরোধ কত হবে? আর প্লাস আর প্লাস আর করে n বার যোগ করতে হবে, অর্থাৎ আর এস সমান nr। আর যদি সমান্তরাল সমবায় যুক্ত করি, সূত্র হল 1/r প্লাস 1/r করে n বার, যোগ করলে হয় n/r। তাহলে 1/rp যদি n/r হয়, তুল্য রোধ rp হবে উল্টানো মান, অর্থাৎ r/n। এখান থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসা যায়। একাধিক রোধ থেকে যদি আমরা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স পেতে চাই, তাহলে তাদের শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। আর যদি সর্বনিম্ন বা মিনিমাম রেজিস্ট্যান্স পেতে চাই, তবে তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এই শর্টকাটটা তো এমসিকিউ সলভ করার জন্য দারুণ কাজ করবে। এবার পাঠ্য বইয়ের একটা গাণিতিক উদাহরণ ডিকোড করা যাক। উদাহরণ একে বলা হয়েছে, দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ 12 ওহম আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 5/3 ওহম। রোধ দুটির মান কত? তো স্টেপ বাই স্টেপ ভাবা যাক। ধরা যাক রোধ দুটো R1 এবং R2। শ্রেণী সমবায়ের সূত্র অনুযায়ী R1 প্লাস R2 সমান 12। এটা প্রথম সমীকরণ। এবার সমান্তরাল সমবায়ের সূত্র হল 1/rp সমান 1/r1 প্লাস 1/r2। লসাগু করে সরল করলে দাঁড়ায় rp সমান r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2। অঙ্কে তো আরপি বা সমান্তরাল তুল্য রোধের মান দেওয়া আছে 5/3। তাহলে সমীকরণটা দাঁড়ালো r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2 সমান 5/3। এবার আমরা তো প্রথম সমীকরণ থেকে জানি r1 প্লাস r2 হল 12। সেই মানটা নিচে বসিয়ে দিলে পাই R1 ইন্টু R2 বাই 12 সমান 5/3। এখান থেকে কোনাকুনি গুণ করে কাটাকুটি করলে খুব সহজেই R1 ইন্টু R2 এর মান বেরিয়ে আসে 20। এবার ব্যাপারটা একটা ছোট্ট মেন্টাল পাজিলের মতো হয়ে গেল। দুটো সংখ্যা যাদের যোগফল 12 আর গুণফল 20, সংখ্যা দুটো কি কি? বীজগণিতের সূত্র দিয়ে তো সমাধান করাই যায়, কিন্তু একটু মাথা খাটালেই লজিক্যালি বোঝা যায় যে 10 আর 2 যোগ করলে 12 হয় আর গুণ করলে 20 হয়। সুতরাং রোধ দুটির মান 10 ওহম আর 2 ওহম। একদম সিম্পল লজিক। এবার উদাহরণ 2টা দেখা যাক। এটা আরও ইন্টারেস্টিং। বলা হয়েছে 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 ভাগে কেটে টুকরো করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। নতুন তুল্যরোধ কত হবে? এখানে আমার আবার একটা খটকা আছে। তার কাটলে রোধ কেন বদলাবে? রোধ তো ওই তারের উপাদানের নিজস্ব ধর্ম হওয়ার কথা। খুব লজিক্যাল প্রশ্ন। কেন পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে আর কমলে রোধ কমে? এর উত্তর লুকিয়ে আছে তারের ভেতরের গঠনতন্ত্রে। আচ্ছা। পরিবাহীর ভেতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন পরমাণুগুলোর সাথে ইলেকট্রনের বারবার ধাক্কা লাগে। এই ধাক্কাই হল রোধের মূল কারণ। তার যত লম্বা হবে, ইলেকট্রনকে তত বেশি পথ যেতে হবে, তত বেশি ধাক্কা খেতে হবে। ও, বুঝতে পেরেছি। তার কেটে ছোট করলে ধাক্কা খাওয়ার রাস্তাও কমে যায়, তাই রোধও কমে যায়। মানে পরিবাহীর প্রস্থচ্ছেদ স্থির থাকলে রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। ঠিক। তার মানে 9 ওহমের তারকে 3 টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য মূল দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর সমানুপাতিক সম্পর্ক অনুযায়ী রোধও 1/3 হবে, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 ওহম। আমরা 3 ওহমের 3টে রোধ পেয়ে গেলাম। আর অঙ্কে বলেছে এই 3টে টুকরোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। আমরা একটু আগে শর্টকাট সূত্র শিখলাম R/n। এখানে প্রতিটি রোধের মান R হল 3 আর রোধের সংখ্যা n হল 3। তাহলে Rp সমান 3/3, অর্থাৎ 1 ওহম। চাইলে ওই বড় সূত্র দিয়েও করা যায়, উত্তর একই আসবে।
তার কাটার অঙ্কে দৈর্ঘ্যের সাথে রোধের সমানুপাতিক সম্পর্কটা দারুণভাবে কাজে লাগলো। তাহলে এই তৃতীয় পার্টটাও সংক্ষেপে রিক্যাপ করে নেওয়া যাক। হ্যাঁ, সমান রোধের ক্ষেত্রে শর্টকাট ফর্মুলা শিখলাম। শ্রেণীতে NR এবং সমান্তরালে R/N। আর দেখলাম সর্বোচ্চ রোধ পেতে শ্রেণীতে এবং সর্বনিম্ন রোধ পেতে সমান্তরাল সমবায়ে জুড়তে হয়। এই অংশের জন্য কমেন্টে উত্তর দেওয়ার দুটো প্রশ্ন রইল। প্রশ্ন 1, একাধিক রোধ থেকে সর্বনিম্ন তুল্য রোধ পেতে তাদের কোন সমবায় যুক্ত করা উচিত? আর প্রশ্ন 2 ওহমের দুটি সমান রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? শর্টকাট ফর্মুলাটা মনে করে উত্তর দেয়া যেতে পারে। আজকে চলতড়িতের ভীষণ কনসেপচুয়াল একটা অংশ নিয়ে আমরা কথা বললাম। এবার পুরো চ্যাপ্টারটার একটা মাস্টার রিকল করা যাক, যাতে সমস্ত তথ্য একটা চেনে গাঁথা হয়ে যায়। আমরা প্রথমে শিখলাম কিভাবে পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ রোধ তৈরি করে এবং রোধাঙ্ক বা R=ρL/A জিনিসটা কি। হ্যাঁ, তারপর দেখলাম পরিবাহী ও অন্তরকের পার্থক্য। তারপর দেখলাম তাপমাত্রা বদলালে অর্ধপরিবাহী ও অতিপরিবাহীর ওই ম্যাজিক আচরণ। এবং সবশেষে বুঝলাম শ্রেণী ও সমান্তরাল সমবায়ের সূত্র ও তাদের তুল্য রোধ নির্ণয়ের কৌশল। সত্যি বলতে পাঠ্য বইয়ের বোরিং পড়াশোনার দিন শেষ। এই ধরনের স্ট্রাকচার্ড প্রিমিয়াম লার্নিং ইউটিউবে খুব কমই পাবে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করে একদম নিংড়ে কন্টেন্ট বের করে আনি। একদম। আর সামনেই আমাদের কোয়েশ্চেন অ্যান্সার রিভিশন সিরিজ, মাইন্ড ম্যাপ রিভিশন এবং র্যাপিড রিভিশন বিফোর এক্সাম আসছে। এখানে পুরো প্রিপারেশন ইকোসিস্টেম তৈরি আছে তোমাদের জন্য। এই কোয়ালিটি স্ট্রাকচার্ড এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে আমাদের অনেকটা এফোর্ট লাগে। তাই আজকের সেশনটা যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকে ডিপ ডাইভে তো দেখলাম রোধ কিভাবে কারেন্টকে বাধা দেয়, কিন্তু এই বাধার ফলে ইলেকট্রনগুলোর এই ধাক্কাধাক্কির ফলে যে বিপুল তাপ উৎপন্ন হয় তার কি হবে? হ্যাঁ, তার গরম হয়ে যাওয়াটা তো একটা বড় ইস্যু। ঠিক সেই ইস্যুটা নিয়েই পরের ক্লাসে আমরা এক্সপ্লোর করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। দারুণ। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ফিজিক্সের নতুন এক রহস্য নিয়ে। একদম। ততক্ষণ পর্যন্ত লজিক্যাল পড়াশোনা চালিয়ে যাও।